বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজকে আমরা এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে আপনাদের সামনে হাজির করছি যার নিরপেক্ষতা, দায়িত্বশীলতা আগামী দিনের সংসদীয় রাজনীতির জন্য বিরাট নিয়ামক হিসাবে কাজ করবেন। যিনি ছিলেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, তিনি ছিলেন খেলার মাঠেও সক্রিয়, রাজনীতির মাঠেও তিনি গোল দিয়েছেন। সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মন্ত্রীও। তিনি এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্পিকার নির্বাচিত হয়েছেন। হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে এবং একই সাথে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। জনাব হাফিজউদ্দিন আহমেদ, আপনি কি কখনো ভাবতে পেরেছিলেন যে আপনি স্পিকার নির্বাচিত হবেন, এরকম একটি দায়িত্ব পালন করবেন? না, মোটেই ভাবতে পারিনি। আমি আগে দুবার মন্ত্রী ছিলাম, এবার তৃতীয়বারের মতো মন্ত্রিত্বের আসন লাভ করেছি। সেদিকেই আমার ধারণা ছিল। স্পিকারের দায়িত্ব আমাকে দেওয়া হবে এটা কখনো চিন্তা করিনি, এবং যেদিন স্পিকারের শপথ নিলাম সেদিন সকালবেলায় জানতে পেরেছি সংসদে আসার পরে যে স্পিকার হিসাবে। এটা আমার জন্য একটা সারপ্রাইজ ছিল। আপনার প্রতিক্রিয়াটা কি ছিল? প্রথমে তো অবাক হয়েছি, কারণ আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমার খুব বেশি কথাবার্তা হয় না। এর আগে হয়তো স্থায়ী কমিটি মিটিং ছাড়া 1-to-1 হয়তো দুদিন কথা বলেছি আমি। তো কিছুটা দূরত্বই ছিল কিন্তু হঠাৎ করে যে এই দায়িত্ব আমাকে দেওয়া হবে এটা ভাবিনি, এবং চেষ্টা করব এই দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্যে। সংসদ পরিচালনার জন্য রুলস অফ প্রসিডিংস জানতে হয়, অনেক নিয়ম কানুন জানতে হয়। তো এই জিনিসগুলো আপনি এত দ্রুত কিভাবে রপ্ত করেছিলেন? আপনি চমৎকারভাবে সংসদ পরিচালনা করছেন। আমি রাজনীতি করি 40 বছর, প্রথম থেকেই সংসদ সদস্য ছিলাম। সেই জন্য সংসদের আবহাওয়া আমার কাছে অত্যন্ত পরিচিত। অনেক ভালো ভালো কয়েকজন পার্লামেন্টেরিয়ানের সাথে আমার সখ্যতা গড়ে উঠেছিল, যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, ব্যারিস্টার মওদুদ আহমেদ। এদের সাথে ঘনিষ্ঠ আলাপচারিতায় অনেক সময় কাটিয়েছি সংসদে। তাদেরও পারফরমেন্স দেখেছি। আমিও এর আগের 6টি সংসদে মোটামুটি কথা বলেছি, কখনো সরকারে কখনো বিরোধী দলে। সেই হিসাবে আমার সংসদ বিবি মোটেও নাই, এবং সংসদের পরিবেশটা আমার কাছে অত্যন্ত চিরচেনা এবং অতি পরিচিত বলে মনে হয়। সেজন্যই আমি মনে করি যে স্বচ্ছন্দ থাকার চেষ্টা করি। জনাব স্পিকার, সংসদ অধিবেশনের শুরুর দিন রাষ্ট্রপতির আগমন, জাতীয় সঙ্গীত বাজার সময় বিরোধী দলীয় সংসদ সদস্যদের দাঁড়িয়ে সম্মান প্রদর্শনে একটু দেরি হয়ে যায়। সেটা নিয়ে নানা সমালোচনা তৈরি হয়। আসলে ওখানকার আসল প্রেক্ষাপটটা কী ছিল ওই দিনকার, ওই মুহূর্তের? দেশে তো এখন বাক স্বাধীনতা আছে, গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে দীর্ঘ 16 বছর পর। তো বিরোধী দল যে কিছুটা আপত্তি জানাবে রাষ্ট্রপতি ভাষণে, এটা আমাদের ধারণা ছিল। তবে যে ওয়াকআউট করবে অতটা ঠিক শিওর ছিলাম না। তবুও সেদিন তারা যে হইচই করেছে, এর চেয়ে তো অনেক বেশি হইচই আমি দেখেছি। যখন আওয়ামী লীগ বিরোধী দলে থাকে তারা আরও বেশি গণ্ডগোল করে হাউসের মধ্যে। তো এখানে তারা বিরোধিতা যেটা করেছে সেটা তাদের অধিকার আছে করার জন্যে। ওয়াকআউট করাও তাদের সংসদে এটা দীর্ঘদিনের রেওয়াজ, তারা ওয়াকআউট করতেই পারেন। এবং রাষ্ট্রপতিকে তাদের পছন্দ না এই কারণে, যেহেতু তিনি আওয়ামী লীগ দ্বারা নির্বাচিত, সেই জন্যই তারা তাদের মনোভাব প্রকাশ করেছেন। কিছুটা হইচই হয়েছে সংসদে, এটুকু হতেই পারে। তবে এটা তাদের ব্যাপার, তো তাদের কার্যক্রম, তাদের সেটা অধিকার। সুতরাং এর কোনো বিরূপ সমালোচনা করতে চাই না। ত্রয়োদশ জাতীয় সংসদের পর যখন মন্ত্রিসভা গঠন করা হলো, তখন আপনাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই মন্ত্রণালয়ের স্থায়িত্ব কতদিন ছিল? আপনি আসলে
মানে সেইখানে মানে যেতে পেরেছিলেন কিনা, হঠাৎ করে আবার আপনাকে স্পিকার ঘোষণা করা হলো? মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আমি 1 মাসেরও কম সময় ছিলাম, সম্ভবত 25 দিন বোধহয় ছিলাম ওখানে। তো মুক্তিযোদ্ধাদের সমস্যা জানি, নিজে মুক্তিযোদ্ধা ছিলাম। তো এই মন্ত্রণালয়ে নিয়ে কিছু চিন্তাভাবনা ছিল, যদিও আমি এই মন্ত্রণালয়ে আশা করিনি। আগে যেহেতু পানি সম্পদ এবং বাণিজ্য মন্ত্রণালয়ে ছিলাম, সেই ধরনের একটি মন্ত্রণালয়ে আমাকে দেওয়া হবে ভেবেছিলাম। পরে আমি তো নির্দেশ পালন করে অভ্যস্ত। উপর থেকে আমাদের নেতা প্রাইম মিনিস্টার যেখানে দেন সেখানেই দায়িত্ব পালন করার চেষ্টা করব। তবে 1 মাসেরও কম সময় দেশের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি, সেজন্য আমি আমাদের দলের চেয়ারপারসন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। চেষ্টা করব যে আমার উপরে যে আস্থা আমার দল রেখেছে বা সংসদ সদস্যরা যে আস্থা প্রকাশ করেছে তার প্রতিদান দেওয়ার জন্যে আমার তরফ থেকে চেষ্টা কোনো ত্রুটি থাকবে না। জনাব হাফিজউদ্দিন আহমেদ, আপনি সংসদের খুঁটিনাটি অনেক কিছু খেয়াল করেন। আপনি কেউ মোবাইলে কথা বলছে কিনা, কেউ চা বা কফি খাচ্ছে কিনা, কেউ স্পিকারকে সম্মান প্রদর্শন করে যাচ্ছে কিনা বা প্রবেশ করছে কিনা, এগুলো নিয়ে সংসদে মোটামুটি প্রাণবন্ত হাস্যরস তৈরি হয়। অথচ এক একজন তাদের নিজ নিজ এলাকায় তারা কিন্তু জাদ্রেল পলিটিশিয়ান। এটা স্পিকারের দায়িত্ব, শৃঙ্খলা বজায় থাকছে কিনা সংসদে এটা দেখা। একজন সদস্য ফ্লোর ক্রস করে সংসদ চলাকালীন সময়ে অপোজিশন বেঞ্চ থেকে ট্রেজারি বেঞ্চে চলে এসছে, সেটাও ঠিক না। কেউ কেউ সংসদের মধ্যে গরম পানি খাচ্ছে, তারপরে টুকটাক কিছু কিছু চিবোচ্ছে। সংসদের মধ্যে পানাহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং সংসদ চলে দীর্ঘদিনের ট্র্যাডিশন বা রীতি রেওয়াজের উপরে, এবং অবশ্য পালনীয় কিছু বিধি আছে সংসদ সদস্যের জন্য। এটি পালন করলেই সংসদের শৃঙ্খলা বজায় থাকে, সংসদ আরও মহিমান্বিত হয়, সংসদের প্রতি জনগণের আকর্ষণ আরও বাড়ে। সংসদে কথাবার্তা বলারও কিছু রেওয়াজ আছে। সংসদে দাঁড়িয়ে হুট করে একটা কিছু বলে দেওয়া যায় না। সংসদে অধিকাংশ কাজ, অধিকাংশ মনোভাব প্রকাশ করার জন্য লিখিত নোটিশ দিতে হয়। এটা নূতন, যেহেতু এবারের 300 জনের মধ্যে 218 জনই নূতন, প্রথমবার সংসদ সদস্য, সুতরাং অনেকের পক্ষে এই সংসদীয় রীতিনীতি জানা সম্ভব হয়নি। বা তারা যদি, অবশ্য তাদেরকে প্রথম দিনেই তাদেরকে এই যে রুলস অফ প্রসিডিওরের বই দেওয়া হয়েছে, সংবিধান দেওয়া হয়েছে। ব্যস্ততার কারণে সবাই হয়তো পড়তে পারে না, তবে ধীরে ধীরে তারা অভ্যস্ত হয়ে যাবে। বিশেষ করে সংসদে কথাবার্তা বলতে হলে, ভালো ভূমিকা রাখতে হলে রুলস অফ প্রসিডিওর জানা অত্যন্ত প্রয়োজন। এই কার্যপ্রণালীর বিধি যে যত দ্রুত আত্মস্থ করতে পারবে, তার সংসদীয় রাজনীতিতে তার নাম ডাক ততই ছড়িয়ে পড়বে। এবং সংসদ তো লাইভ চলে, সারা দেশের লোক লাইভ টেলিভিশনে দেখে, সাংবাদিকরা দেখে, দর্শকরা দেখে, সকল কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র এই সংসদ। সেখানে একজন সংসদ সদস্য নিজেকে তুলে ধরতে হলে তার কিছু প্রস্তুতি প্রয়োজন। আশা করি তারা আগামী দিনে প্রস্তুতি নিয়ে আসবেন এবং অতীতের পার্লামেন্টারি যে প্র্যাকটিসের বা সংসদের যে যে কথাবার্তা, যে রেকর্ড আছে সংসদে, সেগুলো পড়াশোনা করলে অনেক জানা যায় পুরনো দিনে। এমনকি আমাদের লাইব্রেরিটা খুবই সমৃদ্ধ। সংসদের যে লাইব্রেরি যেটা আছে, সেখানে পাকিস্তানি আমলের গোড়ার দিক থেকেই সংসদের যে কার্যবিবরণী লিপিবদ্ধ আছে, সেগুলো পড়লেও অনেক কিছু জানা যায়। আমার আগ্রহ ছিল, আমি যখন সংসদ সদস্য ছিলাম, সরকারে থাকি, বিরোধী দলে থাকি, মাঝে মাঝে লাইব্রেরিতে যেতাম, পুরনো দিনের সেই তাদের কর্মকাণ্ডের দলিল হিসাবে এই তাদের রেকর্ডগুলার পড়তাম। তো সেই জন্য মোটামুটি ভালোই লাগে। আমার পিতাও একজন সংসদ সদস্য ছিলেন। অনেক সংসদ অধিবেশন আমি দেখেছি। 1954 সালে সেই যুক্তফ্রন্টের ল্যান্ডস্লাইড বিজয়ের পরে, ভূমিধস বিজয়ের পর যে অধিবেশন বসেছিল পূর্ব পাকিস্তান পরিষদে, সেটি বসেছিল বর্তমানে জগন্নাথ হলের রাস্তার পাশে, যে মেইন রোডের পাশে যে জগন্নাথ হলের মেইন বিল্ডিং, সেটাই ছিল তখন পূর্ব পাকিস্তান
অ্যাসেম্বলি। সেখানে আমি স্কুলের ছাত্র হিসাবে সেখানে যাওয়ার প্রবেশাধিকার পেয়েছি। এখন বোধহয় বাচ্চাদের অ্যালাউ করে কিনা জানি না। পরের দিকে অল্প বয়স্কদের, নাবালকদের অ্যালাউড ছিল না। বাট সেই সময় আমি স্কুলের ছাত্র হিসাবে, নিচের ক্লাসের ছাত্র হিসাবে সেই যুক্তফ্রন্টের অধিবেশন দেখার সুযোগ হয়েছে। প্রথম দিকেই জনাব শেখ মুজিবুর রহমান এবং সিলেটের মাহমুদ আলীর মধ্যে যে বাগবাতণ্ডা এবং তাদের মধ্যে যে উগ্র কথাবার্তা, এটা আমার শিশু মনে অনেকটা দাগ কাটিয়েছিল যে এরা বয়স্ক লোক এত ঝগড়া করে কেন এখানে। তো প্রথম সেই সংসদ অধিবেশন দেখার অভিজ্ঞতা আমার জন্য খুব সুখকর ছিলাম না, এটা দেখে অনেকটা ব্যথিতই হয়েছিলাম। স্পিকার হিসেবে যখন আপনি সংসদে প্রবেশ করেন, তখন যে বিশাল আওয়াজ দিয়ে উচ্চারণ হয়, মাননীয় সংসদ সদস্যগণ, মাননীয় স্পিকার, তখন কেমন লাগে বা এই রেওয়াজটা কোত্থেকে আসছে? এটা অনেক দিন আগে থেকেই দেখে আসছি, সেজন্য আর পরিবর্তন করার কোনো ইচ্ছা নেই। কিছুটা ব্যতিক্রম হলে জনগণেরও দৃষ্টি আকর্ষিত হয়, সংসদ সদস্যরাও একটু ব্যতিক্রমী আওয়াজ শুনতে চায়, সেজন্য দ্রুত তারা হাউসে এসে নিজের নিজের সিটে বসে পড়ে। বিষয়টা কাকতালীয় এবং বিষয়টা কিছুটা মজারও বটে। কখন আপনার পক্ষ থেকে গেবল অর্থাৎ হাতুড়ি দিয়ে অর্ডার অর্ডার করতে হয়, বা এইটাও বা আপনার কাছে কেমন লাগে? কোন পরিস্থিতি তৈরি হলে মানে হাতুড়ি দিয়ে অর্ডার অর্ডার শব্দ উচ্চারণ করতে হয়? যখন এই বিশৃঙ্খল পরিবেশ দেখা যায়, সবাই কথা বলতে চায়, সরকার এবং বিরোধী দল একসাথে হইচই করে, একসাথে সবাই কথা বলতে চায় মাইক ছাড়াই, তখন হাতুড়ি ব্যবহার করার নিয়ম আমি এখন পর্যন্ত ইউজ করিনি। আমি মুখে বলি যে মাননীয় সদস্যবৃন্দ, আপনারা সংসদের শৃঙ্খলা বজায় রাখুন। তো হাতুড়ি এখনও পেটানো হয়নি, ভবিষ্যতে আরও গণ্ডগোল হলে পিটানো লাগতে পারে। আপনি তো একবার দাঁড়িয়ে গিয়েছিলেন, সেটা কি প্রেক্ষাপট ছিল? আমি একবারই দাঁড়িয়েছি এবং সংসদের রেওয়াজ হলো সব সংসদেরই, যখন বিশৃঙ্খল পরিবেশ দেখা যায়, যখন রীতি বহির্ভূতভাবে হট্টগোল শুরু হয়, তখন স্পিকার দাঁড়িয়ে যান এবং স্পিকার দাঁড়ানো এটি একটি সিগন্যাল সকল সংসদ সদস্যের জন্য। স্পিকার দাঁড়ানোর মতো তারা নিজ নিজ আসনে বসে পড়বেন। তবে দুঃখের বিষয়, এটা বাংলাদেশের অনেক সংসদ সদস্য জানেন না, সেই কারণে তারা আগের মতোই হইচই বজায় রেখেছেন। তো পরে আমি বললাম যে আপনাদের জেনে রাখা উচিত যে সংসদের স্পিকার যখন দাঁড়ায় তখন আপনারা অনুগ্রহ করে নিজে নিজে চেয়ারে বসে পড়বেন। এটা আন্তর্জাতিক রীতি, সব সংসদেই এটি হওয়া উচিত। এটাই হয় আর কি সব সংসদে। স্পিকার হিসেবে ট্রেজারার এবং বিরোধী দলের ভিতরে নিরপেক্ষতা বজায় রাখা কতটা সহজ, কতটা কঠিন? খুবই কঠিন। বিশেষ করে ট্রেজারি বেঞ্চে তো মেজরিটি থাকে, সংখ্যা তাদের বেশি, গলার জোরও তাদের বেশি। অবশ্যই এবার বিরোধী দলেও অনেক সংখ্যা, 68 জন জামাত ইসলামীর সদস্য আছেন, 6 জন এনসিপির সদস্য আছেন, কয়েকজন স্বতন্ত্র সদস্য আছেন। সুতরাং এত বিরোধী দল সাধারণত দেখা যায় না। এরশাদের পার্লামেন্টে 70টি আসন নিয়ে এসেছিল আওয়ামী লীগ বিরোধী দলে। তারপর দীর্ঘদিন অতিবাহিত হয়েছে, তারপর এবার এর মাঝে তো সংসদে 15-20, বিএনপি মাত্র 30 জন সদস্য ছিল 2008-এর নির্বাচনের পর। সুতরাং এবার সরকারি দলও যেমন 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, বিরোধী দলও আশাতিরিক্তভাবে অনেক সিট তারা লাভ করেছে। সেই কারণে সংসদকে নিয়ন্ত্রণ রাখা একটু কঠিন। তবে কার্যপ্রণালী বিধি মেনে যদি সদস্যরা চলেন, স্পিকারের জন্য সহজ হয়ে যায় সংসদকে নিয়ন্ত্রণ করা। প্রথম অধিবেশনের অভিজ্ঞতা যদি বলতেন। প্রথম অধিবেশনের সবচেয়ে আমার জন্য শকিং হলো, বিসমিল্লাহ করে যে বসলাম, যে মাননীয় সদস্যগণকে অ্যাড্রেস করে প্রথম যে কথা বলবো, দেখি মাইক নষ্ট, যার ফলে ইট ওয়াজ এ শক যে প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হয়ে কথা বলতে এসেছি, মাইক কাজ করছে না। পরে করলোই না, বোধহয় 20 মিনিটের মতো বিরতি দিলাম, আধা ঘন্টা পরে আবার বসলাম। এটা অত্যন্ত শকিং, কারণ আমি এ নিয়ে 7বার জাতীয় সংসদে এসেছি, মাইক কাজ করে না এটা কখনো দেখিনি, কোনো সংসদেই দেখিনি। এটা একটা দুঃখজনক অভিজ্ঞতা হলো। এবং তারপরেও মাঝে মাঝে সংসদে আরও 2-1বার মাইক খারাপ হয়েছে। এটি হয়েছে প্রধানত আর 5ই আগস্টে সাধারণ মানুষ
বিক্ষুব্ধ জনতা সংসদ ভবনে প্রবেশ করে, ভাঙচুর করেছে অনেক, সেটারই এফেক্ট হলো এটা। তারপরে প্রায় 4 কোটি টাকার মতো খরচ করেছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে, কিন্তু এটা রিপেয়ার করা হয়নি ঠিক মতো। এটা এখনও কিছু কিছু সমস্যা রয়েছে। সংসদে সকল সদস্য মাইকে সব কথা পরিষ্কারভাবে শুনতে পান না। মাননীয় স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদে দুটো শপথ নেয়ার কথা ছিল। একটা হলো জাতীয় সংসদের সদস্য হিসাবে, আরেকটা হলো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে। এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেয়ায় কি কোনো ব্যত্যয় হয়েছে কিনা, বা এটা সুদূর প্রসারী কোনো ইম্প্যাক্ট থাকবে কিনা? আমি আমার ব্যক্তিগত মতটাই দেই। এখানে যদি দুটি শপথ নিত নির্বাচিত, যেমন বিএনপি সংখ্যাগরিষ্ঠতার দল, আমিও তখন সেই দলেই ছিলাম, একটাই শপথ নিয়েছি। সুতরাং আমাদেরকে নির্বাচিত করেছে জনগণ, সেই হিসাবে আমরা একটা শপথ নিয়েছি। বাকি আরেকটা যে সংস্কার পরিষদের সদস্য হওয়ার জন্য যেই আশা ব্যক্ত করেছে, সেটি হলো প্রফেসর ইউনূসের সরকারের সময় যারা জুলাই সনদের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিটিং করেছেন, প্রফেসর ইউনূস এবং প্রফেসর আলী রিয়াজ এবং আরও দু একজন ব্যক্তি যারা এই দেশের নাগরিকও না, যাদের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই, রাজনীতির সাথেও কখনো সংশ্লিষ্ট ছিল না, তাদের মাথার থেকে উদ্ভূত একটা চিন্তার থেকে বের হয়েছে যে একটা সংস্কার পরিষদও করতে হবে। তো বাংলাদেশে যেহেতু একটি সংবিধান চলমান রয়েছে, সুতরাং এই সংবিধানে অনুসারে তো এই ধরনের দ্বিতীয় শপথ নেওয়ার কোনো সুযোগ নেই। এটা সংবিধানের একটি ব্যত্যয় হবে যদি দ্বিতীয় শপথটি সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি তখন নিত। এই জন্যই তারা সঠিকভাবেই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা জনগণ কর্তৃক নির্বাচিত হয়েছি জাতীয় সংসদে, ত্রয়োদশ জাতীয় সংসদের জন্যে। জনগণ আমাদেরকে কোনো সংস্কার পরিষদের সদস্য হিসাবে ভোট দেয় নাই, জনগণ জানেও না সংস্কার পরিষদের কাজ কী। সুতরাং সেই জন্য তারা এই শপথটি, দ্বিতীয় শপথটি নেয়নি। এটি কয়েকজন জ্ঞানীগুণী ব্যক্তির উর্বর মস্তিষ্কের চিন্তাভাবনা, এটার সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নাই। এবং দেশের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল, যাদের আগেও সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে, তারা মনে করেছে এই সংবিধান কোনো হেলাফেলার বস্তু নয়, সংবিধান মান্য করার মতো একটি দলিল এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সেই হিসাবে এটি পরিবর্তন করতে হলে নির্বাচিত জনগণই যারা জনগণ কর্তৃক নির্বাচিত, কেবলমাত্র তারাই এই ধরনের পরিবর্তন আনতে পারে সংসদে। সেই জন্য যতই জ্ঞানীগুণী হোক, যতই বুদ্ধিমান হোক, 10 জন একত্রিত হয়ে, 10টা রাজনৈতিক দল একত্রিত হয়ে একটা ফর্মুলা দিয়ে দিল যেটা সংবিধান বিরোধী, সেটা যারা দায়িত্বশীল রাজনৈতিক দল তারা অ্যাকসেপ্ট করতে পারে না। এটির পক্ষে যারা আছে তারা তাদের মনোভাব থেকে নিয়েছেন। কেউ কেউ বলে যে এই যে বর্তমানে যে জুলাই সনদ নিয়ে যে বিতর্কটি, এটি যেহেতু আগামীতে সংসদে এটি নিয়ে সংসদ কক্ষ উত্তপ্ত হবে, সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না। তবে সংবিধান সবাইকে মান্য করতে হবে। বিরোধী দলসমূহ, এখন যারা বিরোধী দল, তারাও সংবিধানকে মান্য করেই রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর কাছ থেকে শপথ নিয়েছেন। সংবিধান মেনেই সংসদ নির্বাচন হয়েছে, সংবিধান মেনেই একটি অন্তর্বর্তীকালীন সরকার হাইকোর্টের রায় নিয়ে সংবিধান মেনেই গঠিত হয়েছিল। তো সুতরাং অনেক ক্ষেত্রে দেখেছে এখন যারা বিরোধিতা করছে সংসদীয় পদ্ধতি, তারাও এই সংসদের অনেক কিছু মেনেছে এবং সংসদের লিখিত যেভাবে শপথ করে উপদেষ্টা পরিষদ, সেভাবেই উপদেষ্টা পরিষদ প্রফেসর ইউনূসের নেতৃত্বে 1.5 বছর তো চালিয়ে গেল। তো কখনো কখনো সংবিধান মানব, কখনো কখনো মানব না, এই ধরনের একটি আবহ সৃষ্টি হয়েছে।
সেই দিক দিয়ে সংখ্যাগরিষ্ঠ দল যারা জনগণের ম্যান্ডেট পেয়েছে তাদের সেই অধিকার আছে, তারা সংসদে প্রয়োজনীয় সংশোধনী আনতে পারে কিনা সেটা সংসদের ফ্লোরেই আনতে হবে। প্রথম দিনে শপথ নিয়েই যদি সংবিধান লঙ্ঘন করা হয়, এটি একটু ভালো এক্সাম্পল হবে না, ভবিষ্যতে এটি নিয়ে অনেক কথা উঠতে পারে। সুতরাং এই বিষয়টি সকল রাজনৈতিক দল সহনশীলতার সাথে বিবেচনা করবেন, এটাই আমি আশা করি। আপনাকে ধন্যবাদ। গুম প্রতিরোধ অধ্যাদেশ, গণভোট, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচারকদের জন্য পৃথক সচিবালয় অধ্যাদেশ বাতিল করায় ট্রেজারি বেঞ্চের সমালোচনা করছে বিরোধী দল। আসলে এই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে উঠলো না, পাশ হলো না, তাতে কি বড় ধরনের ব্যত্যয় হলো না? এটি নিয়ে সংসদের মধ্যেও বাদানুবাদ হয়েছে এবং 30 কার্যদিবস অতিবাহিত হওয়ার কারণেই 30 কার্যদিবসের মধ্যে সংসদে পাশ না হওয়ার কারণে এগুলা বাতিল হয়ে গিয়েছে এবং এই ব্যাপারে সংসদের ফ্লোরেই ডিসকাশন হয়েছে। এবং আমি মনে করি সরকারি দল যে আশ্বাস দিয়েছে যে তারা এই বিলগুলোকে, যেগুলো আপনি উল্লেখ করলেন, এগুলোকে আরও পূর্ণাঙ্গ করে, আরও ত্রুটিমুক্ত করে আবার নতুনভাবে তারা সংসদে আনবেন। আমি অপেক্ষা করে আছি তারা কিভাবে আনেন, এগুলো আনা প্রয়োজন। বিরোধী দলীয় চিফ হুইপ তার শেষ বক্তব্যে তিনি বলছে যে সরকার জুলাই আন্দোলনের রক্তের সাথে বেইমানি করেছে, যার কারণে এই যে তাদের ভাষায় যে মৌলিক সংস্কার যে অধ্যাদেশ সেগুলো পাশ করেনি। আপনিও বলছেন যে এই সংসদটা জুলাই রক্তের উপর দাঁড়ানো সংসদ, এই সংসদ শুধু ভোটের সংসদ না, একটা পরিবর্তিত পরিস্থিতির সংসদ। একটি বিশাল গণ অভ্যুত্থানের ফসল এই সংসদ এবং বাংলাদেশের জনগণ অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আবার গণতন্ত্রকে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত করেছে। সরকারি দল এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও বলেছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। তো আমি এখনও আশা করি, সুতরাং বিরোধী দল থেকে যা বলা হচ্ছে আগামী সংসদ অধিবেশনে আশা করি তারা সেটি জবাব পেয়ে যাবেন। যেহেতু সংসদ নেতা আশ্বাস দিয়েছেন যে তারা অক্ষরে অক্ষরে পালন করবেন জুলাই সনদ, সুতরাং তাদের অপেক্ষা করা উচিত। এবং আমারও মনে হয় যে জুলাই সনদ সংবিধান সম্মতভাবেই এটিকে ধারণ করা উচিত। এটি সংবিধানের অংশ হবে গণপ্রতিনিধিদের সংশোধনীয় কার্যক্রমের মাধ্যমেই। আমি আশা করি যে যেহেতু সংসদ নেতা বলেছেন, আমরা অপেক্ষা করে দেখতে পারি যে কিভাবে জুলাই সনদ বাস্তবায়িত হয়। তবে এটি বাস্তবায়ন হওয়া প্রয়োজন, জনগণের আশা আকাঙ্ক্ষা এর সাথে জড়িত। আশা করি জুলাই সনদ, ওই সরকারি দল তো নিশ্চয়ই বলে যে তারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই নোট অফ ডিসেন্ট ওই জুলাই সনদেই আছে। যে নোট অফ ডিসেন্ট যে দল দেবে, তারা যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাহলে তারা এই জুলাই সনদে সেই ধরনের পরিবর্তন আনতে পারবে। স্পিকার হিসাবে কেমন বিরোধী দল পেলেন সংসদে, এবং ডেপুটি স্পিকারের পদ বিরোধী দলকে অফার করা হলেও তারা নিল না কেন? এটা কি আস্থার সংকট? এটি তারা হয়তো তাদের কৌশল, যে এই মুহূর্তে নেওয়া প্রয়োজন নেই, পরে প্রয়োজন হলে দেখব। এটি দেশ তো এখন সকলেই স্বাধীন মতবাদে বিশ্বাসী, ফ্রিডম অফ স্পিচ বা বাক স্বাধীনতা সবারই আছে। তারা মনে করে যে এখন ডেপুটি স্পিকার না নিলেও চলবে, পরবর্তীকালে হয়তো তারা চিন্তাভাবনা করবেন। আর যে বললেন যে এই সংসদের বিরোধী দলের যে পারফরমেন্স, তারা আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট ভদ্র এবং তারা কার্যপ্রণালী বিধি মেনেই সংসদে অধিবেশনে তাদের দায়িত্ব পালন করতে তারা আগ্রহী। আমি অতীতের কয়েকটি সংসদে অনেক বিধ্বংসী কার্যক্রম দেখেছি, অসংসদীয় আচরণ দেখেছি সদস্যদের। তাদের তুলনায় বর্তমান সংসদে বিরোধী দলের নেতাও একজন সজ্জন ভদ্রলোক বলেই আমার কাছে মনে হয়েছে এবং বিরোধী দলীয় সদস্যরাও তারা আইন লঙ্ঘন করেন নাই, তারা সীমার মধ্যেই রয়েছেন এবং তাদের মধ্যে
আগামী দিনে ভালো 2-4 জন পার্লামেন্টারিয়ান ভবিষ্যতে একটু এক্সপিরিয়েন্স হলে আসবে বলে আমার মনে হয়। এখন পর্যন্ত সংসদের পরিবেশ ভালোই আছে। জি, সংসদীয় গণতন্ত্রে একজন স্পিকারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? তিনি কি ভূমিকা রাখতে পারেন? স্পিকারের ভূমিকা হলো ফুটবল খেলার রেফারির মতো, ক্রিকেটের আম্পায়ারের মতো। তো তার স্পিকারের দৃঢ়তা, নিরপেক্ষতার উপরে সংসদের কার্যক্রম নির্ভর করে। স্পিকারের কাছে সকল সদস্যই প্রধানত যেটি আশা করে সেটি হলো নিরপেক্ষতা। স্পিকার নিরপেক্ষভাবে সংসদ কার্য পরিচালনা করবেন। সংখ্যাগরিষ্ঠতার তো অ্যাডভান্টেজ আছেই, গণতন্ত্র মূলত সংখ্যাগরিষ্ঠের শাসন। তারপরেও বিরোধী দল যাতে অবহেলিত না হয়, তারা তাদের সংখ্যা অনুপাতে গুরুত্ব অনুসারে তারা যেন সংসদীয় সকল কার্যক্রমে ভূমিকা রাখতে পারে, তাদেরকে সুযোগ দেওয়াটাও স্পিকারের দায়িত্ব। সুতরাং সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটা ভালো সুন্দর সহযোগিতার মনোভাব থাকা উচিত, যেটি আমি লক্ষ্য করছি আছে। আগামী এই বাজেট সেশনে আরও পরিষ্কার হবে যে সংসদীয় কার্যক্রমে সরকার এবং বিরোধী দলের সদস্যরা কতটুকু আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। তারা যেসব কথা এতদিন সংসদের বাইরে বলে এসেছেন সেটি সংসদের মধ্যে কতটুকু প্রতিপালন করে সেটাও দেখার একটা সুযোগ আমরাও পাবো, দেশবাসীও পাবে। তবে আমার মনে হয় আমি বাইরে যখন যাই আমাদের বন্ধুবান্ধব বা সাধারণ মানুষের কাছে শুনি যে সংসদ কার্যক্রমে মানুষের আগ্রহ বেড়েছে। আগে সংসদীয় কার্যক্রম টেলিভিশনে কেউ দেখতো না, এখন সাধারণ মানুষ অনেক আগ্রহ ভরে টেলিভিশনে দেখে সংসদে কে কী বলছে, শুনছে। সুতরাং বোঝাই যাচ্ছে এই সংসদের উপরে জনগণের অনেক নির্ভরতা, অনেক আশা আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে। তো আশা করি আগামী দিনে জনগণের যা কিছু আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন এই সংসদ করতে পারবে বলে আমি আশা রাখি। 2008-এর সংসদ নির্বাচন হয়েছিল, সেখানে আমরা দেখেছি যে বিরোধী দলের সংসদ সদস্যদেরকে দৌড়িয়ে পুলিশ পিটিয়েছে, হেনস্থা করেছে, লাঞ্ছিত করেছে। তখন কিন্তু সেই সময়ের স্পিকার ওই নির্যাতনের শিকার বিরোধী দলীয় সংসদ সদস্যদের পাশে দাঁড়াননি। আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ হলো ঠুটো জগন্নাথ, সেটি প্রধানমন্ত্রী বা সংসদ নেতার অঙ্গুলি হিলনে পরিচালনা হয়। 2008-এর নির্বাচনটি ছিল একটি পাতানো নির্বাচন। বিএনপির মতো একটি বড় দল যারা তিনবার আগেই ক্ষমতায় এসেছিল, তাদেরকে মাত্র 30টার মতো আসন দেওয়া হয়েছে। অত্যন্ত রিগড একটি নির্বাচন ছিল। সেই সংসদে যারা নির্বাচিত হয়ে এসেছেন এর মধ্যে অনেক বিখ্যাত মস্তানেরা ছিল, যারা সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে ভোটারদেরকে ভোট কেন্দ্রের বাইরে রেখে গভীর রাত্রে বা প্রশাসন যন্ত্রের সহযোগিতায় অবৈধভাবে সিল মেরে তারা এমপি হয়ে এসছেন। তো 2008-এর সংসদ যে চলবে না এটা বোঝাই যাচ্ছে, যেখানে বিএনপির মতো দলকে 30টা আসন দেওয়া হয়েছে এবং সেখানে সংসদ সদস্যদের কোনো মর্যাদা ছিল না। এবং সেই সময় থেকে শুরু হয়েছে বাংলাদেশে একটা পুলিশি রাষ্ট্র হিসাবে পরিচিতি পেয়েছে। সংসদ সদস্যদেরকে ওপেনলি রাস্তাঘাটে মারধর করা হয়েছে, কোনো মিটিং মিছিল করতে দেওয়া হয় না। সংসদ সদস্যের যে সম্মান, সেই সম্মানটি তৎকালীন পুলিশ বাহিনী বা তৎকালীন আওয়ামী লীগের সরকার দেয়নি, যেই কারণে এটি কোনো সংসদ ছিল বলে আমার মনে হয় না। এবং সংসদ সদস্যরাও এত প্রবল অত্যাচারের মাধ্যমে তাদের দায়িত্ব পালন করতে পারেনি। সংসদীয় রীতিনীতি একেবারেই বারবার অবহেলা করা হয়েছে। এটিকে আমি কোনো সংসদ বলে মনে করি না। এবং এই সংসদের বিরোধী দলের কাজই ছিল পুলিশ দিয়ে বিরোধী দলের সদস্যদেরকে নির্যাতন করা। আপনি কতটা নির্যাতনের শিকার ছিলেন গত 17 বছরে? আমি গত 17 বছরে 5বার জেলে গিয়েছি গ্রেফতার হয়ে। একবার ঢাকা শহরে 2.5 মাস এক বাসায় পলাতক জীবন যাপন করেছি। একবার পায়ের চিকিৎসার জন্যে বিদেশে যাচ্ছিলাম, এয়ারপোর্ট থেকে আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, চিকিৎসা নিতে হয়নি। বাংলাদেশ সেনাবাহিনীর আমি একজন প্রতিষ্ঠাতা। 71 সালে সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 25 জন অফিসার আমরা পাক সরকারের বিরুদ্ধে 71-এ মার্চে বিদ্রোহ করি 5টা ক্যান্টনমেন্টে। আমরা এই বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলি
মুক্তিবাহিনী গড়ে তুলি, 9 মাস যুদ্ধ করি। সেনাবাহিনী এই 25 জনকে সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা মনে করে। একদিন প্রায় সেনাবাহিনী থেকে অবসর নেওয়ারও প্রায় 50 বছর পর আমি একদিন চিকিৎসা নিতে অসুস্থ হয়ে পড়ায় আমার পরিবার আমাকে ঢাকা সিএমএইচে নিয়ে গিয়েছিল। সেখানে আমাকে চিকিৎসা দেওয়া হয়নি। তো সুতরাং যত রকমের নির্যাতন করা যায় একজন রাজনৈতিক কর্মীকে, তার অনেকটাই আমি পেয়েছি। এবং এই অত্যাচার নির্যাতন করে বিশ্বব্যাপী যে দুর্নাম কুড়িয়েছে শেখ হাসিনার সরকার, এবং জনগণকে এত তারা উত্ত্যক্ত করেছে, এত গুম খুন ইত্যাদি, আয়নাঘর ইত্যাদি সৃষ্টি করেছে, যেই কারণে আল্লাহর গজব তাদের উপর পড়েছে। এবং এই কারণেই দেশের জনগণ তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করেছে। এবং জনগণের ভোটে তাদের আর আগামীতে আবার তারা রাষ্ট্র পরিচয়ে আসতে পারবে এই ধরনের কোনো সম্ভাবনা আপাতত আমি দেখছি না। কারণ যে অত্যাচার নিপীড়ন তারা করেছে, আমি তো কমই, আমার চাইতে অনেক বেশি নির্যাতন করা হয়েছে। আমার হয়তো একটু বয়স বলে অন্যদের তুলনায় অতটা না, কিন্তু ইলিয়াস আলীর মতো একজন প্রতিশ্রুতিশীল সংসদ সদস্য, তাকে গুম করে যেভাবে হত্যা করেছে। লাকসামে পারভেজ, তিনিও সংসদ সদস্য ছিলেন, পারভেজ হিরো, তাকেও হত্যা করা হয়েছে। যেখানে সংসদ সদস্যদেরকে তারা গুলি করে হত্যা করে নদীতে লাশ ভাসিয়ে দেয়, এটা কি ধরনের সরকার? সেই ধরনের সরকারের অধীনে তো আমরা তো নিগৃহীতই হব। এখানে যে গণতন্ত্রের লেশমাত্র তখন ছিল না। আওয়ামী লীগ কি আসলে রাজনৈতিক দল ছিল? রাজনৈতিক দলের মতো আচরণ করেছে কিনা? আওয়ামী লীগ 71-এর আগ পর্যন্ত রাজনৈতিক দল ছিল। স্বাধীনতা লাভের অবহিত পরেই তারা অন্য রূপ পরিগ্রহ করে, যার ফলে একদলীয় শাসন আমরা দেখতে পেরেছি 74 সালে। শেখ মুজিবুর রহমানের মতো একজন বড় মাপের নেতা থাকা সত্ত্বেও স্বৈরতন্ত্রই প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের মাধ্যমে। এবং এদের কার্যক্রম থেকে বোঝার উপায় না যে এটি একটি রাজনৈতিক দল। পরমত সহিষ্ণুতা, এটি তাদের ডিকশনারিতে নাই। অন্য কোনো রাজনৈতিক দলকে স্পেস দেওয়া, এটি তাদের অভিধানে নেই। গুম খুম, হত্যা, নির্যাতন, নিপীড়ন, এটিকেই তারা বেছে নিয়েছে রাজনীতির অঙ্গনে বিরোধী দলকে দমন করার জন্যে। সুতরাং এটিকে 71 পরবর্তী বিএনপি, আওয়ামী লীগকে আমার রাজনৈতিক দল মনে হয় নেই। বর্তমান সরকারের যে রাজনৈতিক দল বিএনপি থেকে আপনি পদত্যাগ করেছেন, সরকারের গত 3 মাসের কার্যক্রমকে আপনার কাছে কেমন মনে হচ্ছে? এই সরকার গণতান্ত্রিক আচরণ করবে কিনা, আপনাকে সহযোগিতা করবে কিনা, বিরোধী দলকে আস্থায় রাখতে পারবেন কিনা? প্রথমত বলে নেই যে আমি দল থেকে পদত্যাগ করিনি। আমি একটি পদ থেকে, স্থায়ী কমিটির সদস্য পদ থেকে আমি পদত্যাগ করেছি। আমি এখনো বিএনপির সাধারণ সদস্য আছি। আর এখন পর্যন্ত বিএনপির সরকার কেমন দেশ চালাচ্ছে সবেমাত্র 2 মাস গেল, 3 মাস হতে যাচ্ছে, এখন টু আর্লি টু কমেন্ট। তবে এখন পর্যন্ত বড় কোনো ভুল করেছে বলে আমার মনে হচ্ছে না। এবং সংসদ পরিচালনার ক্ষেত্রে আমি কোনো ধরনের চাপের সম্মুখীন হইনি। সরকারি দল বলে নেই কখনো যে, যেহেতু আমি গত 36 বছর এই দলেরই সদস্য ছিলাম, মানে বন্ধু হিসাবে বা দলীয় কর্মী হিসাবে কেউ আমাকে বলেন এটা হোক যে ওটা, আমাকে কেউ কোনো ধরনের ইনফ্লুয়েন্স করার কোনো চেষ্টা করেনি। এবং তারা সরকার বিরোধী দল তারা নিজের পলিসি, নিজের কৌশল অনুসারে সংসদের মধ্যে কার্যক্রম পরিচালনা করছে। আমাকে এখন পর্যন্ত কোনো চাপের সম্মুখীন হতে হয়নি। সুতরাং আমি মনে করি এখন পর্যন্ত কোনো অসুবিধা নেই। রাষ্ট্রের প্রোটোকল অনুযায়ী স্পিকার তৃতীয় মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব। কেমন বোধ করেন যখন বিভিন্ন জায়গায় যান? এটা অনুভব করি না, কারণ আমি বাইরে কম বের হই। আমার ঘোরাফেরা সব আমার নির্বাচনী এলাকায়, যারা আমাকে বেশ কয়েকবার নির্বাচিত করেছে, স্পিকার হওয়ার পর মাত্র একবারই গিয়েছি। এছাড়া সংসদে বাসায় থাকি। সুতরাং এই যে বড় একটা গুরুত্বপূর্ণ পদ, তৃতীয় ব্যক্তি, এটা এখনো অনুভব করতে পারিনি। সেই ধরনের কোনো অকেশন এখনো হয়নি। তো এটি যেহেতু
প্রায় 40 বছর ধরে রাজনীতি আছি, 40 বছর ধরে সংসদ দেখছি। আমি নিজেকে জনগণের সেবক বলেই মনে করি এবং রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ বিচার বিভাগে এই আইনসভায় দায়িত্ব পেয়েছি। আমার কাছে জনগণকে সার্ভিস দেওয়াটা বড়। আমি এই দায়িত্বে যেন ফেইল না করি, জনগণ আমার কাছ থেকে যা আশা করে তাদের সে আশা যাতে পূরণ করতে পারি, এই জন্য আমি সচেষ্ট। এটার পদের কত গুরুত্ব ওজন এটা অনুভব করার সময় আমার নাই। রাষ্ট্রপতি না থাকলে স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সেই ক্ষেত্রে তৃতীয় থেকে প্রথম হওয়ার কোনো ইচ্ছা আছে কিনা? আমি আমার জীবন আচরণ, আমার জীবন যেমন এই রাজনীতিতে আসবো কোনোদিন চিন্তা করিনি। আমার সকল আগ্রহ ছিল সামরিক বাহিনীর আমার পেশার প্রতি। সেখানে নানা কারণে সেখানে থাকা গেল না। সেনাবাহিনী থেকে বাইরে এসে নতুন এক পৃথিবীতে প্রবেশ করলাম। প্রথম দিকে কিছুদিন ব্যবসা করেছি। সেনাবাহিনী ছাড়ার 10 বছর পর আমি রাজনীতিতে প্রথমবারের মতো ইলেকশন করে এমপি হই, রাজনীতিতে অংশগ্রহণ করি। তো রাজনীতি আমার কাছে কখনোই কাঙ্ক্ষিত একটি পেশা বা কাঙ্ক্ষিত একটি অঙ্গন ছিল না। তো এখন যেহেতু পড়ে গিয়েছি, ওই যে বলে না, পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে। তো যেহেতু যেভাবেই হোক ইচ্ছায় অনিচ্ছায় রাজনীতির মধ্যে জড়িয়ে গিয়েছি, এখানে আমি জনগণকে সেবা করার, সার্ভিস দেওয়ার একটা চিন্তা আমার মধ্যে আছে, সেটি করার জন্যই আমি উদগ্রীব। স্পিকার হিসেবে দায়িত্ব নিলেন 12 মার্চ। আপনার স্ত্রী দিলারা হাফিজ মারা গেলেন 28 মার্চ। এত কোলাহলের বাইরে আপনাকে একাকিত্ব তাড়া করে কিনা? নিশ্চয়ই আমাদের 54 বছরের দাম্পত্য জীবন ছিল এবং তার খুব শখ ছিল যে আমি স্পিকার হিসাবে শপথ গ্রহণ করি এটা দেখার। সেটি তিনি, তখনও তার সেন্স ছিল, তিনি বুঝতে পেরেছেন যে আমি বড় একটি পদ লাভ করেছি, কিন্তু সেই শপথ গ্রহণ অনুষ্ঠানেও তিনি আসতে পারেননি বা এই স্পিকার দায়িত্ব পাওয়ার 2-3 দিনের মধ্যেই তিনি স্ট্রোকে আক্রান্ত হন। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাই। সেখানেও চিকিৎসকরা অনেক চেষ্টা করেছেন, কিন্তু তার জ্ঞান ফিরে আসে নাই। তো তার এই তিরোধান আমার জন্য একটা দুঃখজনক অভিজ্ঞতা। একাকিত্ব আমার নিত্যসঙ্গী এখন। তবুও আমার 2টি ছেলে, একটি মেয়ে আছে, তাদের সাথে কিছু সময় কাটে। তবে আস্তে আস্তে, টাইম ইজ এ গ্রেট হিলার, আস্তে আস্তে তো এগুলো সবই সহ্য হয়ে যাবে। তো আমাদেরও যাওয়ার সময় এসে যাবে কিংবা এসে গিয়েছে। তো এটি একটি বাস্তব অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করেছি জীবনে। এগুলো তো সুখ দুঃখ, এগুলো তো আমাদের নিত্যসঙ্গী। অবসরে কি করেন? অবসরে টেলিভিশন দেখি, ডকুমেন্টারি সমূহ দেখি, বিশ্বে কোথায় কি হচ্ছে, বিবিসি, CNN এগুলো দেখি। তারপরে আমি তাড়াতাড়ি 10:30টার দিকে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করি, ওই জন্য লেট নাইট যেসব টক শো হয় দেখতে পাই না। তবে অবসর সময় টেলিভিশন দেখাই যায়। আগে অনেক বইটি পড়তাম, এখন আর বইটি পড়ার অত সময় পাই না। একাকিত্ব কাটিয়ে ওঠার জন্য নতুন করে কোনো চিন্তা ভাবনা করবেন কিনা? এই বয়সে আর নতুন কোনো চিন্তাভাবনা নাই। যে দায়িত্বে আছি এটি সুষ্ঠুভাবে পালন করাই, এটাই নিয়ে আমার চিন্তাভাবনা। এর বাইরে খুব কিছু নাই। তবে একটা জিনিস, 71 সালে যখন বয়স কম ছিল, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি, যুদ্ধে আহত হয়েছিলাম। এই দেশকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্ন এখনও আছে, যেটি বাস্তবায়িত হয়নি। তো বাংলাদেশ, যখন আমরা পৃথিবীতেই থাকবো না, বাংলাদেশ যেন একটা বিশ্বের দরবারে মর্যাদার আসনে আসীন থাকে, এটা চাইব। বাংলাদেশের লড়াকু জনগণ স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, জীবন দিয়েছে। তাদের এই আত্মদান যাতে বিফলে না যায়, এই দেশে গণতন্ত্র যেন সুপ্রতিষ্ঠিত হয়, সাধারণ মানুষ যেন তাদের মৌলিক অধিকার ভোগ করে, এটা একটা চিন্তা মাথার মধ্যে সবসময় থাকে, যে বাংলাদেশের মানুষ যাতে ভালো থাকে। যে দেশটা আমরা সৃষ্টি করেছি রক্তের বিনিময়ে 71 সালে, এই দেশ যেন ক্রমাগত সমৃদ্ধির পথে এগোতে পারে, এটাই আমরা আশা করি। জি, চমৎকার বলেছেন আপনি। মুক্তিযুদ্ধের কথা বলেছেন, আপনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। তো আপনি যেই সংসদের স্পিকার, সেই সংসদে এখন
বলা হয়ে থাকে যে স্বাধীনতা বিরোধীরা এখন বিরোধী দলে, সেই ক্ষেত্রে বা আপনার ভিতরে কোনো এটা নিয়ে কোনো অস্বস্তি আছে কিনা? আগে অস্বস্তি ছিল, কারণ আগে জামাত ইসলামী নামক এই দলটি, যারা এখন সংসদে প্রধান বিরোধী দল, এই দলটি স্বাধীনতার অব্যবহিত পরেই 71 সালেই স্বাধীনতার বিরোধিতা করেছে। কিন্তু আমি তাদের মধ্যে ধীরে ধীরে অনেক পরিবর্তন লক্ষ্য করছি। এখন যারা বিরোধী দলে আছে, বিরোধী দলের নেতা থেকে শুরু করে অন্যান্য যারা আছে, তাদের মধ্যে অনেক পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। এদের মধ্যে একজন মুক্তিযোদ্ধাও রয়েছেন। তো তারা আগে সেই পুরনো যে জামাত ইসলামী বা পুরনো যে স্বাধীনতা বিরোধী শক্তি, তাদের তুলনায় এদেরকে আমি আলাদা বলে মনে করি। এদের অনেকেরই জন্ম 71-এর পরে, বা 71 সালেও তারা, একজন তো দাবি করেছে যে তিনি শিশু মুক্তিযোদ্ধা ছিলেন। আরেকটি লক্ষণীয় বিষয় হলো যে তারা আগে তো শহীদ মিনারে যেতেন না। বিগত 21শে ফেব্রুয়ারি তারিখে বিরোধী দলের নেতা এবং জামাতের শীর্ষ পর্যায়ের নেতারা শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। তারা সাভারে জাতীয় স্মৃতিসৌধেও গিয়েছেন, যেগুলো আগের জামাত নেতৃবৃন্দ করতেন না। সুতরাং তাদের মধ্যে একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি, যাতে বোঝা যাচ্ছে যে তারা বাস্তবতাকে মেনে নিয়েছেন। তারা স্বাধীনতাকেও ধারণ করেন এবং বাংলাদেশে স্বাধীনতার বিরোধিতা করে যে কোনো হালে পানি পাওয়া যাবে না কিংবা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না, এটা তারা উপলব্ধি করেছেন। এটা একটা গুড সাইন, দেশের জন্য ভালো। সুতরাং পুরনো স্বাধীনতা বিরোধী জামাত বা বর্তমান যে রাজনৈতিক দল জামাত বা অন্যান্য যারা ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল আছে, এদের মধ্যে অনেক পরিবর্তন। এবং এই বিরোধী দলকে আমি বর্তমানে বাস্তবতা মেনেই বাংলাদেশের সাধারণ মানুষের লক্ষ্য পূরণে তারা উদ্গ্রীব বলে আমার মনে হয়। এদের সাথে আগের জামাতের সাথে অনেক তফাৎ আছে। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এত দীর্ঘ সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এনটিভির অগণিত দর্শক শ্রোতাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান। আমরা আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।